দেখুন, বাংলাদেশের সেনাবাহিনীকে একটা অনন্য উচ্চতায় শেখ হাসিনার সময় নিয়ে আসা হয়েছিল। তাদের যেমন ট্রেনিং এ, তাদের সাজসজ্জায়, তাদের বেতন, তাদের মানবিকতা শিখানো, আন্তর্জাতিক পরিসরে শান্তিরক্ষা মিশনে কাজ করার জন্য যে স্ট্যান্ডার্ডটা হতে হবে সেই স্ট্যান্ডার্ডে তাদেরকে তৈরি করা, দেশের অভ্যন্তরে বিভিন্ন ইনস্টিটিউট করা, সেখানে তাদের ট্রেন্ড আপ করা, এভাবে তাদের তৈরি করা হয়েছিল যে মানবিক সেনাবাহিনী হবে, আবার যুদ্ধের মাঠে তারা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে এবং তারা ইন্টারন্যাশনালি তাদের স্ট্যান্ডার্ডটা শো করবে। এই জন্য প্রথম স্থান অধিকার করার মতো জায়গায় সেনাবাহিনীকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমরা গোপালগঞ্জের যে ঘটনাটা দেখলাম, আমি তার একটু পূর্বে যাই। যেমন বঙ্গবন্ধু ভবন বিশ্বের সমস্ত মানুষের কাছে পরিচিত, এমনকি আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে বঙ্গবন্ধু ভবনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছে, ভিতরে ঢুকে বঙ্গবন্ধুর সাদামাটা জীবন দেখে তারা পরিদর্শন বুকে স্বাক্ষর করে বিভিন্ন মন্তব্য করে গেছেন। সারা পৃথিবীর সবাই বিভিন্ন ভাবে আসছেন। কাজে বঙ্গবন্ধু ভবনটা একটা জাতীয় সংরক্ষণশালা, যেটার ভিতর থেকে একটি মুক্তি আন্দোলনের সমস্ত কিছু ছিল। কাজে একটা বিপ্লবী নেতার বিপ্লবের উত্থান, একটা দেশ স্বাধীন হওয়ার সবকিছুর জন্মের যে কেন্দ্রটা, সেটা 32 নম্বর। সেনাবাহিনী দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই ভবনটাকে যখন গুড়িয়ে দেওয়া হয়েছে, তখনই কিন্তু বিভিন্ন দেশে যারা মানবাধিকার নিয়ে কাজ করে বা জাতিসংঘ মিশনে কাজ করে, তারা কিন্তু অন্ধ না, তারা কিন্তু দেখেছেন যে একটা জাতির সম্পদ ধ্বংস করা হচ্ছে সেনাবাহিনীর উপস্থিতিতে। একটা জাতির যিনি ফাউন্ডিং নেশন মানে ফাদার, তাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তার মুরাল গুড়িয়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর উপস্থিতিতে। এইগুলা দেখার পরে তারা কিন্তু আমাদের সম্পর্কে খুব খারাপ ধারণা, যেমন বঙ্গবন্ধু হত্যার পরে একটা বিদেশি মিশনে অন্যরা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভকে বলছিল, তোমরা বিশ্বাসঘাতক, তোমাদের বিশ্বাস করা যায় না, তোমরা শেখ মুজিবের মতো একজন বিপ্লবী নেতাকে খুন করতে পেরেছো, তোমরা খারাপ লোক। কাজে এবারেও বাংলাদেশে যেটা ঘটেছে, এটা ধরেন বাংলাদেশের মিডিয়া কিছু ছাপতে দেয় না, কিন্তু এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া আছে, ফলে এটা কিন্তু বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নোটিশে আসছে যে বাংলাদেশে সেনাবাহিনী, ল এনফোর্সিং এজেন্সি, র্যাব বলেন, বিজিবি বলেন, অন্যরা কি কি করতেছে, এগুলো কিন্তু তাদের কাছে আসছে। ফলে এই একটা পার্ট পূর্বের। দ্বিতীয় পার্টটা হলো গোপালগঞ্জে যখন দেখা যাচ্ছে সেনা সদস্যের বুটের নিচে একজন অতি সাধারণ মানুষ, সে কোনো নেতা না, বুট দিয়ে তাকে কিভাবে চাপিয়ে ধরা এবং তাকে হত্যা করার ঘটনা ঘটছে, যখন মিডিয়ার মাধ্যমে মানুষ দেখছে যে একজনকে গলা ধরে চেপে নিয়ে বলছে এটাকে রাখবো কোথায়, তারপরে তার লাশ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যখন দেখা যাচ্ছে ছোট্ট একটি বাচ্চার বয়স 6 থেকে 7 বছর হতে পারে, তার মাথাটাকে পিছনের দিকে এভাবে চেপে ধরে নির্মম আচরণ করা হচ্ছে, যখন দেখা যাচ্ছে একজন মহিলা, অতি সাধারণ মহিলা, একটা মেয়ে, তাকে বেদম ভাবে পিটানো হচ্ছে, একটা লোক দৌড়ে যাচ্ছে, তাকে নির্মম ভাবে রাইফেল দিয়ে পিটানো হচ্ছে, এগুলো কিন্তু মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। একইভাবে অতি সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা, যেটাকে আমরা বলছি যে গণহত্যা, এই মেসেজগুলো কিন্তু আমি দেখলাম আল জাজিরার কিছু নিউজে দেখলাম, অন্য কয়েকটা নিউজে দেখলাম, তারা কিন্তু এইটাকে খুব ভালোভাবে নেয় নাই। বাংলাদেশের মিডিয়াকে কিছুই লিখতে দেওয়া হচ্ছে না, লেখার পরেই আবার এমনকি বাংলাদেশের একজন ইউটিউবার একটা ফেসবুকে ইউটিউব ছেড়েছিলেন, তাকে 22 মিনিট পরে সেটাকে উইথড্র করতে হয়েছে, তারপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়েছে। কাজে আপনার যে কোশ্চেনটা, আমার অভিমত, গোপালগঞ্জে আর্মির যে ভূমিকাটা, এটা মানবাধিকারের চরমতম লঙ্ঘন, এটা গণহত্যায় তাদের অংশগ্রহণ করা, এবং যারা উস্কানি দিয়ে এই গণহত্যার মতো বিস্ফোরণের ঘটনা সৃষ্টি করেছে, তাদেরকে প্রোটেকশন দিয়ে আর্মির সাজোয়া যানের ভিতর নিয়ে আসা, এর দ্বারা মেসেজ গেল যারা উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করেছে তাদের প্রোটেকশন দেয়া হচ্ছে, যারা ক্ষোভ প্রকাশ করতেছে নিরীহ মানুষ, তাদেরকে হত্যা করা হচ্ছে, এবং হত্যার যে ধরনটা, যে তারা কাউকে আক্রমণ করে নাই, অনসাইডেড আক্রমণ করা হচ্ছে, এটা অ্যাবসলিউটলি মানবাধিকারের লঙ্ঘন। আমার ধারণা আমেরিকা যেমন শান্তিরক্ষা মিশনের ফান্ড থেকে ব্যাক করছে, অনেকেই কিন্তু এই ঘটনা দেখার পরে বাংলাদেশ সেনাবাহিনীর অতীতের যে ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তিটা
আমার ধারণা প্রচন্ড সংকটের ভিতরে পড়ার পরিস্থিতি হয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাইনি যে কনস্টেবল বা যে অফিসার বুট দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো একজন অতি সাধারণ মানুষকে পাড়িয়ে নির্মম ভাবে ধরে রাখা, তারপর টেনে হিঁচড়ে নিচ্ছে, এই ঘটনার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এ দৃশ্য কিন্তু আমরা দেখছি না। বরং সেনা সদর দপ্তরের যে প্রেস স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে সব দোষ চাপিয়ে দেওয়া হয়েছে অতি সাধারণ মানুষের উপরে। ফলে এই কুকর্মকে, এই মানবাধিকার লঙ্ঘনের ফোর্স ব্যবহারকে তারা বলছেন যে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে, কিন্তু বল প্রয়োগ কোন কোন ক্ষেত্রে করা যাবে সেটা লিগ্যাল অ্যাসপেক্টসটা আমি আপনাকে বিগিনি বলেছি। বল প্রয়োগের মতো কোনো সিকোয়েন্স তখন হয়নি। ফলে যে বল প্রয়োগটা করা হয়েছে সেটা অনসাইডেড বল প্রয়োগ করা হয়েছে, এটাকে জাস্টিফাই করার মতো কোনো এভিডেন্স, কোনো সিকোয়েন্স সেখানে ছিল না। ফলে এটার একটা সুদূর প্রসারী প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। এবং আমরা যদি ধরেও নেই যে হ্যাঁ, সেনাবাহিনীর একটা অংশ এই কাজটা করেছে বা করিয়েছে সরকারের প্রশ্রয় আশ্রয়ে, সেক্ষেত্রে সেনাবাহিনী নিজেও এখন পর্যন্ত কিন্তু সেই দায় স্বীকার করেনি বা এমন কোনো ব্যবস্থা নেয়নি সেই অফিসারদের বিরুদ্ধে বা সেই সৈন্যদের বিরুদ্ধে যারা এই কর্মকাণ্ডগুলো করেছে। এমন কোনো বিবৃতি আমরা পাইনি। এরা কোনোভাবেই, কিন্তু আমরা দেখেছি যে ছবির যে ভিডিওগুলো, যদি আমরা লাশের হিসাবটা বাদও দেই, যে আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সেগুলো প্রকাশ করেছে, যে ছবিগুলো, যে ভিডিওগুলো, সেখান থেকে বিশ্লেষণ করেও দেখা যায় যে ওয়ার ফরমেশন, যে সেনাবাহিনী যেভাবে আক্রমণ করছিল সাধারণ মানুষের উপর, সেটা সাধারণত যুদ্ধে এ ধরনের ফরমেশন নিয়ে আক্রমণ করা হয়, যেখানে নিরস্ত্র সাধারণ মানুষ, তাদের মধ্য থেকে শুধুমাত্র আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক যারা আছেন তারা ছবি ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে সেনাবাহিনীর ভূমিকাটা কি হচ্ছে। এবং আমরা জানি যে শান্তিরক্ষা মিশনে মূলত যে কাজটা থাকে, যে দুইটা গ্রুপের মধ্যে যখন কনফ্লিক্ট থাকে তখন আমাদের সেনাবাহিনী যায় সেখানে শান্তি স্থাপনের জন্য। এখানে স্পষ্টভাবে আমাদের সেনাবাহিনী নেমেছিল হচ্ছে সাধারণ মানুষদের খুন করতে। এখন এখানে এই অবস্থায় আমরা সেনাবাহিনীকে এটুকুই আমরা হয়তো আশা করতে পারি যে সেনাবাহিনী তাদের ভবিষ্যতের কথা চিন্তা করবে, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও ভবিষ্যৎ আছে, তার একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমার ধারণা তারাও হয়তো অনুধাবন করতে পারবে এবং একটা পদক্ষেপ নেবে। এখন অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আপনার কাছে আমার প্রশ্ন, রেজাউল ভাই, শেষ যে অংশটা, আমরা জানি যে হ্যাঁ, আমরা এটাকে একটা আপাত বিজয় হিসেবে দেখছি, যে গোপালগঞ্জের যে ঘটনা, এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করেছে। অসংখ্য মানুষ, যারা সাধারণ মানুষ, যারা আগে প্রতিবাদ করেনি, তারা এখন প্রতিবাদ করছে, যেটা আমাদের সবার জন্য, বাংলাদেশের জন্য একটা আশার কথা। এই পরিস্থিতিতে আপনি আমাদেরকে, বাংলাদেশের সাধারণ জনগণকে বা রাজনৈতিক দল বা আন্তর্জাতিক মহল, কাদের কি করণীয়, আমরা কি করতে পারি, এ ধরনের আপনি যদি কোনো একটা পরামর্শ বা কোনো মতামত আমাদেরকে জানান, যে কিভাবে আমরা এই আন্দোলনটাকে আরো বেগবান করতে পারি, আরো সামনের দিকে এগিয়ে নিতে পারি, মুক্তির দিকে আমরা যেতে পারি, একটু আমাদেরকে শেষ যে বক্তব্যটা আপনি আমাদেরকে একটু। ধন্যবাদ আপনাকে। এখানে একটু মনে করিয়ে দিই, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটি প্রোগ্রামের ভিতর বলছিলেন যে আমরা যুদ্ধ অবস্থায় আছি। সেনাবাহিনীর একটা অনুষ্ঠানের ভিতর তিনি বলছিলেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। উনি যুদ্ধ অবস্থায় আছি বললেন, আর পরে সেনাবাহিনীর প্রোগ্রামে বললেন যুদ্ধের জন্য প্রস্তুত হন। আর গোপালগঞ্জের অ্যাটিটিউডটা কিন্তু যুদ্ধের মতোই মনে হয়েছে। আমি যদি ধারাবাহিকভাবে এগুলোকে মিলাই, আমাদের আইনের ভাষায় বলে লিঙ্ক অফ চেইন, সেটা যদি মিলাই, তাহলে দেখা যাবে গোপালগঞ্জের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ডক্টর ইউনূস যেমন 32 নম্বর ভাঙার সময় তার সরকারি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে দিয়েছে, সরকারি ইনস্ট্রুমেন্টের যে ফোর্স তাদেরকে দাঁড় করিয়ে রেখে তাদের প্রোটেকশন দিয়েছে। গোপালগঞ্জের ঘটনাটায় উস্কানি দিয়ে সেখানে যাওয়া এবং পর্যবেক্ষণ করতে তার 3 উপদেষ্টা সহ পুলিশ প্রধানকে কাজে যেভাবে ব্যবহার করা, এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর্সগুলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি এবং আর্মি সেখানে ডিপ্লয় হওয়া এবং তাদের কৃতকর্ম, সবগুলোকে কিন্তু একত্রিত করে যদি দেখি, তাহলে তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। সেই অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এটা তারা করছে বলে আমার মনে হয়।